পড়াশোনার সাথে বিয়ের কি সম্পর্ক? ও কি বিয়ে ছাড়া পড়াশোনা করতে পারবে না? জাঙ্কুক চোখ বন্ধ করে বার কয়েক জোরে নিঃশ্বাস টেনে ছাড়ছে। উঠে যেতে নিবে এমনই সময় খেয়াল করলো তার শাড়ির আঁচলটা অনেকখানি অংশ মেঝেতে লুটাচ্ছে। ট্রোল ইউর সেলফ, নিজেকে সামলাও। এভাবে পিচ্ছি বইয়ের দিকে তাকিয়ে থাকলে নিজেকে তার মাঝে হারিয়ে ফেলতে যে ইচ্ছা করবে। মাথায় রাখো জাঙ্কুক, তোমাকে সামলানোর মতো বয়স এখনো তোমার পিচ্ছি বইয়ের হয়ে ওঠে। আচ্ছা ঠিক আছে, তোমার আপু কোথায়? আপু আপু তো ওই ঘরে ফুফিদের সাথে কথা বলছে। আচ্ছা, আস্তে করে যে তোমার আপুকে নিয়ে আসো, তারপর আমরা হাঁটতে বেরোবো, ওকে? তবে শোনো, আমি যে দেখেছি সেটা কিন্তু বলবে না। তোমার কথা বুঝলাম, তা তোমার আপু কোথায়? আপু আপু তো ওই ঘরে ফুফিদের সাথে কথা বলছে। জাঙ্কুক একটুখানি নুইয়ে ফিসফিস করে বলে, ঠিক আছে, আস্তে করে যে তোমার আপুকে নিয়ে এসো, তারপর আমরা একসাথে হাঁটতে বের হবো। তবে আমি যে আপুকে ডেকেছি সেটা কিন্তু বললে চলবে না। জেনি মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। জেনি জাঙ্কুকের কথা শুনে থেকে আনতে চলে যায়। অপরদিকে জাঙ্কুক ঘরের বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। রাত এখন 11টা থেকে কিছুটা উপরে বাজতে চলেছে, অথচ এখানকার বেশিরভাগ মানুষই ঘুমে কাবু হয়ে আছে। গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায়, আবার ভোর ভোর উঠে যায়। এই জিনিসটা জাঙ্কুকের কাছে বেশ ভালোই লাগে। রাতে কম জাগা আর ভোরে ঘুম থেকে ওঠা শরীর এবং মন দুয়ের জন্যই ভালো। বাইরে কত শত জনকে আলো ছড়াচ্ছে, নাম না যেন কত শত পাখিরা ডাকছে। আকাশের চাঁদ এই সময়টাকে সঙ্গ দিতে কি সুন্দর আলো দিচ্ছে। সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। কিছুক্ষণের মধ্যে জেনি তেকে নিয়ে সেখানে হাজির হয়। জেনি তারপর জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, ভাইয়া আপুকে নিয়ে এসেছি, এবার চলে। জাঙ্কুক হেসে বলল, চলো যাওয়া যাক। জেনি হাঁটতে থাকে, অপরদিকে তে দাঁড়িয়ে থাকে। জেনি এভাবে কেন তাকে টেনে এনেছে সেটা এখন তার বোধগম্য হচ্ছে না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, কি হলো, দাঁড়িয়েছে কেন তে? আসো। জাঙ্কুকের মুখে নিজের নামটা শুনে শির দাঁড়াবে শীতল শিহরণ বয়ে গেল। সবাই তেকে তাইহং বলেই ডাকে, কেউ কখনো তাকে তে বলে ডাকতো না। অথচ সেখানে জাঙ্কুক তেকে তার নামটা কি সুন্দর করে ডাকলো। এই ডাকে কি এমন ছিল যে তের কাছে ভালো লাগা অনুভূতি হলো? জাঙ্কুক ফের বলল, কি ভাবছো তে? তে সব ভাবনা দূরে ঠেলে আমতা আমতা করে বলতে লাগলো, কোথায় যাব? জাঙ্কুক দুষ্টুমি করে বলে, ভূতেদের সাথে দেখা করতে। তে চোখ বড় বড় করে ফেলে। জাঙ্কুক ফিক করে হেসে ফেলে এবং বলে, মজা করছি তে, এমনি এখানে একটু হাঁটাহাঁটি করতে। তে জাঙ্কুকের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এই 2 দিনে যতটুকু মানুষটিকে দেখেছে, এইভাবে কখনো তাকে হাসতে দেখিনি। সব সময় গম্ভীর হয়ে থাকতো, অথচ হুট করে কেমন করে হেসে ফেললো। ওনার হাসিটা এত সুন্দর কেন? যারা হুটহাট করে হাসে তাদের বুঝি হাসিটা এতটা সুন্দর হয়? তেকে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক তের দিকে এগিয়ে এসে আস্তে করে তার ছোট্ট নরম হাতটা নিজের শক্ত হাতে ভাঁজে পড়ল। তারপর সামনের দিকে হাঁটা দিল। তার হৃৎপিণ্ডটা কেমন করে যেন দ্রুত স্পন্দন করছে। মানুষটি তার হাত ধরেছে অথচ কাঁপছে তার হৃদয়। কি অদ্ভুত, তাই না? তে চুপচাপ জাঙ্কুকের সাথে পা মিলিয়ে হেঁটে যাচ্ছে, আর চোখে জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। ওইদিকে জেনি একটু আগে আগে হেঁটে বকবক করে যাচ্ছে, তাদের গ্রাম সম্পর্কে গল্প শুনিয়ে যাচ্ছে। কিন্তু এত কিছু তো জাঙ্কুকের সমস্ত ধ্যান জ্ঞান সবটাতে শুধু তেতে আবদ্ধ হয়ে আছে। এই যে তের হাতখানা ধরলো, তারপর যে হৃদয়স্পন্দন সমান তালে লাফিয়ে যাচ্ছে, জাঙ্কুক যেন কেমন একটা অনুভূতির জোয়ারে দুলছে। তারা 3 জন মিলে নদীর পাড়ে এলো। থোকা থোকা জোনাকির পোকা উড়ে উড়ে আলো ছড়াচ্ছে, নদীর শীতল হাওয়া শরীরে ছুঁয়ে যাচ্ছে। সব মিলিয়ে দারুণ পরিবেশ। জাঙ্কুক জেনির সাথে গল্প করছে, ওইদিকে তে আর চোখে জাঙ্কুককে দেখছে। সরাসরি তাকাতে যে লজ্জা লাগছে। মানুষটিকে যতই দেখছি তের কাছে যেন বেশ ভালো লাগছে। মানুষটা অতটাও গম্ভীর নয় যতটা তে ভেবেছিল। তেকে যেন মানুষটা আজ বারে বারে মুগ্ধ করে দিচ্ছে। অনেকক্ষণ নদীর কিনারায় বসে থাকার পর তারা বাসায় ফিরে এলো। যে রুমটাতে তে আর জেনে ঘুমাতো, সেটাতে আজ তে আর জাঙ্কুক থাকতে দেওয়া হলো। জাঙ্কুক ঘুমিয়ে পড়লো। তে গতকাল রাতের মতোই জাঙ্কুকের আঙুল দুটি নিজের মুঠোয় পড়লো। তবে পরক্ষণে আস্তে করে জাঙ্কুকের হাত আলগোছে নিজের হাতের ভাঁজে মিলিয়ে দিয়ে তবেই ঘুমালো। অথচ আজকেও জাঙ্কুক ঠিকই টের পেল তেজে তার হাতটা ধরে নিশ্চিন্তে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। জাঙ্কুক ফোঁস করে শ্বাস ফেলে তের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে তোমার অভ্যাস করো না মায়াবিনী কন্যা, নয়তো আমাকে ছাড়া তোমার দিনগুলো বিবরণ হয়ে যাবে। রামধনুর 7 রঙের ন্যায় রঙিন হৃদয় বিবরণ সবচেয়ে বড়ই বেমানান লাগে তে, সেটা কি তুমি জানো না মেয়ে? পরের দিন সকালে ফেরার কথা থাকলেও জাঙ্কুক আর তের ফিরতে ফিরতে বিকেল গড়ালো।
কেননা তের বাবা চাচা ফুফারা সকাল সকাল মেয়ে জামাইকে বিদায় দিতে নারাজ। সবার জোরাজোরিতে দুপুরে ভোজন সেরে একটু জিরিয়ে তারা দুজন রওনা দিল। সময়টা এখন সন্ধ্যা। জাংকুক রুমে বসে জরুরি কাজ করছে, অপরদিকে তে তার শাশুড়ির রুমে শাশুড়ির সাথে বসে গল্প করছে। আর এম সাহেব মহল্লার দোকানে গিয়েছেন, সেখানে প্রতি সন্ধ্যায় ওনার বয়সীদের সাথে আড্ডার আসর বসান। আড্ডার মূল আলোচনা থাকে দেশের পরিস্থিতি, রাজনীতি ইত্যাদি। তেদের বাসা থেকে ফেরার পর থেকে তের মনটা কেমন যেন আঁধড়ে ছেয়ে আছে। সবাই ভাবছে বাবা বোন বা ফুফিদেরকে ছেড়ে এসেছে, তাই তের মনটা হয়তো খারাপ। আসলে কি তাই? একদমই না। জাংকুক আগামীকাল ভোরেই চলে যাবে, বোধ করি সেই জন্যই তের মনটা খারাপ। সেটাও সে মুখে প্রকাশ করতে পারছে না। লোকটার সাথে পূর্বে কোনোদিনও পরিচয় ছিল না, তাদের মধ্যে তেমন সম্পর্ক গড়ে ওঠেনি, অথচ দুই দিনের লোকটা তের মনটা কেমন চুরি করে নিল। আশ্চর্য, তাই না? সন্ধ্যা নাস্তা সেরে চা হাতে নিয়ে জিন বেগম তার বৌমাকে নিয়ে গল্প করতে বসলেন। জিন বেগমের পাশে তে বসে আছে। জিন বেগম চায়ে চুমুক দিতে দিতে বললেন, জানিস তো তেমা, আমার না মেয়ের অনেক শখ ছিল। জাংকুক হওয়ার কয়েক বছর পর কিছু সমস্যার জন্য আর গর্ভধারণ করতে পারিনি। ডাক্তার জানান আমি মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে জানিস মন খারাপ হতো, এটা ভেবে আমার তো মেয়ের শখ পূর্ণ হলো না। তখন তো শ্বশুরাপুর বলতো কি জানিস, ছেলেটাকে ভালোভাবে মানুষ করো, একদিন ছেলের বউ এসে তোমার মেয়ের শখ পূরণ করবে। জিন, সেই থেকে সবসময় ভাবতাম আমি আমার ছেলের বউকে নিজের মেয়ের মতো করে আগলে রাখবো, তার একটা মা হয়ে উঠবো। তে মনোযোগী শ্রোতার ন্যায় কথাগুলি শুনল। জিন বলল, তো মা, এবার তোমার কথা বলো। শুনলাম তো তুমি নাকি পড়াশোনায় অনেক ভালো, আর পড়াশোনা করতে নাকি অনেক ইচ্ছুক। রেজাল্ট বের হলে এখানে একটা ভালো কলেজে তোমাকে ভর্তি করে দেবো। আচ্ছা তে, একটা কথা বলো তো, তোমার স্বপ্ন কি মা? পড়াশোনা শেষ করে কি হতে চাও তুমি? তে নরম গলায় বলল, একজন আদর্শবাদী শিক্ষিকা হতে চাই। এটা আমার মায়ের স্বপ্ন। আমার মা সবসময় বলতেন যে তে, আমি চাই তুই শিক্ষিকা হোস, ছেলে মেয়েদের আদর্শ শিক্ষায় গড়ে তুলিস। সেই থেকে আমার স্বপ্ন মা, যে আমি একজন ভালো আদর্শবাদী শিক্ষিকা হব। জিন বেগম চায়ের কাপের শেষে চুমুক বসিয়ে বললেন, তোমার মা কি করে মারা গেছিল তে? তে মাথা নিচু করে বলল, ক্যান্সারে। আমার তখন 11 বছর বয়স। মাকে এই মরণব্যাধি রোগে ধরে বসে আছে, তখন সেসব জানতাম না গো। এই রোগ কি কি বৃত্তান্ত। মা প্রায় সময় আমাকে বুকে জড়িয়ে কাঁদতেন, আমাকে সবসময় বলতেন, তে ভালো করে পড়াশোনা করবি, নিজের নাম করে তুলবি, কারোর সাথে উঁচু বাক্যে কথা বলবি না। কেউ যদি তোকে একটু কটু কথা বলে, তুই চুপ করে সেখান থেকে প্রস্থান নিবি। তবু মুখে মুখে তর্ক করবি না, যাতে কেউ কোনোদিনও তোর মায়ের শিক্ষা নিয়ে আঙুল তুলতে না পারে। নিজের এমনভাবে গড়ে তুলবি যেন মাকে ছাড়া দিব্যি বেঁচে থাকতে পারিস। জানেন তো আম্মা, আমি না তখন মায়ের এত কষ্ট বুঝতে পারতাম না। কেন মা আমাকে এইসব বলে। মা ছাড়া আমি থাকতে পারবো নাকি? এও আবার সম্ভব? মা যখন বলতেন মাকে ছাড়া থাকা শিখতে, তখন আমি মাকে শক্ত করে জড়িয়ে রাখতাম। মনে হতো যেন এই মাকে ছেড়ে দিলে মা হয়তো পালিয়ে যাবে। যেদিন চাচির থেকে মায়ের রোগের সম্পর্কে জানতে পারলাম, সাথে আরও জানলাম এই রোগ হলে নাকি মানুষ বাঁচতে পারে না, সেদিন মাকে জড়িয়ে ধরে কি কান্না কেঁদেছি, হাও মাও করে কেঁদেছি। মা হারানোর যন্ত্রণা যেন তড়পে কেঁদেছি। মা সেদিন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিশ্চুপ চোখের পানি ফেলছিল। এরপর থেকে একটা মুহূর্তের জন্য মায়ের কাজ ছাড়তাম না, যেন ছেড়ে দিলেই মা আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। স্কুল অবধি যেতে পারতাম না। মা জোর করে স্কুলে পাঠাতেন, বলতেন কোথাও যাব না, অথচ ঠিকই আমাকে ফাঁকি দিলেন। যেদিন মা মারা গেলেন, তার আগের দিন রাতে মাকে নিয়ে আমি একটা বেশ বাজে স্বপ্ন দেখেছিলাম। তার পরের দিন আমি স্কুল যেতে নারাজ, কান্না করা শুরু করে দিয়েছি। মা আমাকে সেদিন অভয় দিয়ে বললেন, আমি স্কুল থেকে ফিরে এলে মাকে দেখতে পাবো, মাকে জড়িয়ে ধরতে পারবো। মা পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিবেন, আর আমি যদি স্কুল না যাই তবে তবে মা আমার সাথে আর কখনো কথা বলবেন না। সে ভয় সেদিন আমি স্কুলে যাই, কিন্তু মা তো আমার সাথে কথা আর কইল না। বাসায় ফিরে মাকে জড়িয়ে দিলাম ঠিকই, মা তো আমার মাথায় হাত বুলিয়ে দিল না। মা বলেছিল স্কুলে না গেলে আমার সাথে কথা বলবে না, কিন্তু আমি তো স্কুলে গিয়েছিলাম। তাহলে কেন কেন মা আমার সাথে আর কথা বললো না? কেন কেন
মা মা বলে চিৎকার করে ডেকে মা আমার সাড়া দিল না। মা কেন সাদা কাফনে কাপড়ে নিজেকে আবদ্ধ করে আমাকে তার থেকে ছিঁড়ে দূরে সরিয়ে দিলেন? কেন কেন এটা করলো? কথাগুলি বলতে বলতে তে ডুকরে কেঁদে উঠলো। অপরদিকে তের কথাগুলি শুনে জিন বেগমের চোখ ছলছল করে উঠল। জিন বেগম তেকে নিজের বুকে পরম মমতায় জড়িয়ে নিলেন। জিন বেগমের বুকে ঠাই পেতে তে হাউমাউ করে কান্না করে দিল। জিন বেগম পরম যত্নে তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না তে মা, কাঁদিস না। নামাজ পড়ে মায়ের জন্য শুধু দোয়া করতে থাকবি যেন আল্লাহ তোর মায়ের জান্নাতে উচ্চ মাকাম দান করেন। এভাবে কাঁদলে যে তোর মা কষ্ট পাবে তে। এই যে দেখ, তোর আরেকটা মার বুকে মাথা রেখেছিস। এই দেখ, তোর আরেকটা মা তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজ থেকে আমি তোর মা, তোকে মায়ের মতো করে আগলে রাখবো আমি তে, মনে রাখবি। তোর এই মা তোর মায়ের মতোই স্নেহের চাদরে তোকে আবছে রাখবে। তের কান্না যেন থামছেই না। জিন বেগম তের বুকে থেকে মাথা তুলে চোখের পানি মুছে দিতে দিতে বলে, দেখো মেয়ের কাণ্ড, কাঁদতে কাঁদতে চোখ নাক লাল করে ফেলেছে। তোর এই অবস্থা যদি আমার ছেলে দেখে, তবে দেখিস কতগুলি বকা খাস তুই। তখন কিন্তু আবার আমার কাছে বিচার ঠুকতে আসিস না যেন। ওই ছেলের বিচার করতে গেলে উল্টে ছেলেই আমাকে শাসন করে ঘরেই পাঠিয়ে দেবে। তোকে বাঁচানোর মতো কিন্তু কেউ থাকবে না। জাঙ্কুকের কথা শুনে তার কান্না থেমে গেল। লোকটা যে আসলে খুবই জেদি, আর বাড়ির সকলে যে তার কড়া শাসনে রাখে সেটা সে জিনে বেগমের কাছ থেকে জেনেছিল। তার সব কিছু নিয়ম মাফিক হতে হয়, নিয়মের এপার ওপার হলে রেগে একদম বোম। এর ভাবনার মাঝে হঠাৎ করে রুমে চাঙ্কুকের আগমন ঘটলো। চাঙ্কুক বলল, এখন আবার বিচার ঠুকে কি হবে? কান্না করে তো অবস্থা দফা রফা করে ফেলেছো। কি আশ্চর্য, আবেগ কন্ট্রোল করতে পারে না। জিন বেগম প্রতিবাদের স্বরে বললেন, যে মা হারায় সেই বোঝে চাঙ্কুক, আর মা হারার বেদনাকে তুই আবেগ বলছিস কোন ক্ষণে? চাঙ্কুক চেয়ার টেনে বসতে বসতে বলল, ওর মায়ের যন্ত্রণা লাগবো কেন মা, তুমি তো আছো তাই না? তখন জিন বেগম বলে, চাঙ্কুক একটুখানি তো সময় লাগবে, ওকেও সেই সময় দিতে হবে আমাকে তার মায়ের স্থানে বসাতে। সেটা তোমাদের মা মেয়ের ব্যাপার, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আর বাবার ব্যাপার? আরিম সাহেব কথাগুলি বলতে বলতে রুমে ঢুকলেন। জাঙ্কুক পিছু মুড়ে বাবাকে উদ্দেশ্য করে বলেন, তার জন্য তো তোমাকে তোমার বাইরে আড্ডা ছেড়ে থেকে সময় দিতে হবে আব্বা। আরিম সাহেবদের পাশে বসতে বসতে বলেন, তা না হয় দিলাম, তার বদলে যদি একটা মিষ্টি একটা মেয়ের বাবা হতে পারি, তাহলে সে কুটনো আড্ডা ছাড়তে আমার কোনো আক্ষেপ থাকবে না। এরপর তের দিকে তাকিয়ে বলেন, এ কি তেমা, তোমার চোখ মুখ এমন ফোলে লাগছে কেন? কান্না করেছো নাকি? নিশ্চয়ই আমার গুণধর ছেলে তোমাকে বকা দিয়েছে, তাই তো? চাপ বাবা, সব কিছুতে দেখি আমার দোষ, দোষ না করলেও দেখি দোষীর খাতায় নাম লিখিয়ে রেখেছে। কি বলো তে, আমি কি তোমাকে বকা দিয়েছি? তে লজ্জার চোখ নামিয়ে মুখ গলা এনে ঠেকালো। জাঙ্কুকের কথা জবাবে মাথা দুই দিকে না সম্মতি দিল। এই বাড়িতে দেখছি তার কান্না করা যেন নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হবে। সত্যি ভাগ্য করে তে এমন বাবা মা স্বরূপ শ্বশুর শাশুড়ি পেয়েছে। স্বামীটাও মন্দ নয়, সেটা ভেবে তে ঠোঁট চেপে মুচকি একটা হাসি দিল। রাত তখন 12টা। 10টার দিকে খাওয়া দাওয়া শেষ করে তে আর জাঙ্কুক ঘুমাতে এসে গিয়েছে। সে তখন থেকে তে এপাশ ওপাশ করছে, কিন্তু চোখে তার ঘুম ধরা দিচ্ছে না। পাশে ফিরে জাঙ্কুকের দিকে পলকহীন তাকিয়ে রইল তে। জাঙ্কুক শটানে শুয়ে আছে। তে কেন জানি না খুব কান্না পাচ্ছে, চোখটা যেন কেমন ছলছল করে উঠছে। আগামীকাল থেকে তো আর এই লোকটা বিছানায় পাবে না, সে লোকটাকে দেখবে না। এই যে গত 2 রাতে লোকটা হাত মুঠো করে ঘুমিয়েছে, আগামী রাতে কি করে ঘুমাবে সে? সেসব ভেবে তার কেমন একটা গোমট ভাব ধরে আসছে। এমন সময় পুরুষালী গমগমে কণ্ঠ শুনতে পেল তে। কি ব্যাপার তে, না ঘুমিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? তে কিছুটা থতমত খেয়ে গেল। জাঙ্কুকের চোখ তখনও বন্ধ। তাহলে সে কি করে দেখেছে? এই লোকটা কি ডানে বামে সব জায়গায় চোখ আছে নাকি? জাঙ্কুক চোখ খুলে তের দিকে তাকালো। তাতে তে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। জাঙ্কুক ভ্রু উঁচু করে বলল, কি হলো বললে না যে? কি দেখছো? তে তোতলিয়ে বলল, কই কিছু না তো। তুমি কি বলতে চাইছো তে? তার মানে আমি ভুল দেখেছি? তে করুণ চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, না মানে মানে কি? তে দৃষ্টিটা দেয়ালের দিকে করে রাখলো। সত্যি লোকটা কতটা দুষ্টু দেখিয়েছে যখন, তাহলে ঘটা করে জিজ্ঞেস করছে কেন তেকে? তেকে কেন লজ্জা দিচ্ছে? জাঙ্কুক ফের বলল, কি হলো আমার দিকে তাকাও তে। আস্তে আস্তে করে জাঙ্কুকের দিকে তাকায়। ঘুম আসছে না বুঝি? তে দুই দিকে মাথা নাড়লো, যার অর্থ হচ্ছে ঘুম আসছে না। বাহিরে
হাঁটতে যাবে তে? এত রাতে? জাঙ্কুক উঠে বসলো। হুম, চলো বাগানে যাব আমরা। তে পরনের শাড়িটা ঠিক করে বিছানা থেকে নামলো। অতঃপর জাঙ্কুকের পিছু পিছু যেতে লাগলো। জাঙ্কুক বাগানে এসে থেমেছে। বাগানে বেঞ্চিতে বসলো। তে পাশে দাঁড়িয়ে রইলো। জাঙ্কুক থেকে ইশারা করে বসার জন্য। তে দূরত্ব রেখে জাঙ্কুকের পাশে বসলো। তে কাছে এসে বসো। তে কিছুটা দূরত্ব কমিয়ে বসলো। বাকিটা দূরত্ব জাঙ্কুক নিজেই কমিয়ে দিল। জাঙ্কুকে এতটা কাছাকাছি আসাতে তে প্রাণ পাখিটা যেন উড়ে যাবার উপক্রম হয়েছে। জাঙ্কুকের পুরুষের গন্ধ তে যেন মাতাল হয়ে যাচ্ছে। তাতে যেন তার হৃৎপিণ্ড থমকে যাচ্ছে। নিজেকে বহু কষ্টে সামনে নিলতে। তবে জাঙ্কুকের পরের কথাটুকু শুনে নিজেকে সামলানো কষ্ট হয়ে গেল তের জন্য। জাঙ্কুক একটু গম্ভীর গলায় বললেন, তে, আমি কি তোমাকে একটা কিস করতে পারি? হুট করে জাঙ্কুকের এমন কথা শুনে যেন তে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছে। তার সারা শরীর যেন অসাড় হয়ে এসেছে। জাঙ্কুক ফেরে বলল, চিন্তা করো না তে, শুধু একটা কিসই করব, যদি পারমিশন দাও তবেই। তে পরম যত্নে চোখ বন্ধ করে নিল। আসার পূর্বে তার চাচি বারবার বলে দিয়েছে স্বামীর আবদার যেন না ফেলে, স্বামী যা বলবে সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করে, এমনকি কাছে আসতে চাইলে যেন বাধা না দেয়, নয়তো পুরুষ মানুষ অসন্তুষ্ট প্রকাশ করবে। তে চোখ বন্ধ করে মাথা উপর নিচ করে বোঝালো সে সম্মতি দিয়েছে। জাঙ্কুকটির সম্মতি পেতে জাঙ্কুক তার দুই হাত দিয়ে থেকে নিজের কাছে টেনে এনে নিজে আধা জোরে বাড়িয়ে দিয়ে তার কপালে ঠোঁটে স্পর্শ রেখে দিল। এই প্রথম ছোঁয়াতে তার পুরো পৃথিবী যেন দুলে গেল। এই কেমন অনুভূতি! তার বুক সমান তালে ধর 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 করছে। জাঙ্কুকদের এই অবস্থাতে বুঝতে পেরে বলল, আমি আগামীকাল চলে যাব তে। কর্মস্থলে যে আমি হয়তো তোমাকে তেমন একটা সময় দিতে পারবো না। কাজের চাপে পড়ে গেলে দিন দুনিয়া সবে ভুলে বসি। ফোনেও হয়তো তেমন কথা বলতে পারবো না। তোমার কিছু প্রয়োজন হলে কিংবা কোনো সমস্যা হলে মাকে জানাবে, কোনো সংকোচ করবে না, ঠিক আছে? তে মাথা কাত করে বোঝালো, ঠিক আছে। জাঙ্কুক ফের বলল, ঠিকমতো খাওয়া দাওয়া করবে কিন্তু তে। তে এবারও মাথা কাত করে সম্মতি দিল। জাঙ্কুক গলাটা একটু গম্ভীর করে বলল, চলো তাহলে ঘরে যাওয়া যাক, বাইরে ঠান্ডা বাতাস বইছে, ঠান্ডা লেগে যাবে, চলো তে। তে উঠলো। পা বাড়াতে নিলেই জাঙ্কুক বলল, তে শোনো। তে দাঁড়ালো, মাথা ঘুরিয়ে জাঙ্কুককে শুধালো, জি বলুন। জাঙ্কুক তে চোখের দিকে তাকিয়ে বলে, আমার সামনে সবসময় এমনটা শাড়ি পরেই থাকবে। শাড়িতে তোমাকে বেশ মিষ্টি দেখতে লাগে কিন্তু তে, আমি আমার তেকে সবসময় শাড়ির ভাঁজে দেখতে চাই। কথাটা শুনে যেন তোর লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। জাঙ্কুকের বলা শেষ কথাটি তোর কানে বারবার বাজতে থাকে। থেকে এক আকাশ লজ্জায় এসে যেন তাদের চাদর দিয়ে ঢেকে দিয়েছে। লজ্জায় আর একটু জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে থাকতে পারলো না তে, দৌড়ে বাসায় ঢুকে গেল। তের প্রস্থান দেখে জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো। জাঙ্কুক নিজের পরিবর্তন দেখে নিজেই অবাক হয়ে গিয়েছে। যে জাঙ্কুক কিনা তের মতো একটা ছোট্ট মেয়েকে বিয়ে করতে নারাজ ছিল, আজ সেই জাঙ্কুক কিনা এই মেয়েটার সংস্পর্শে এসে মেয়েটির মাঝে নিজেকে হারিয়ে ফেলছে। জাঙ্কুক বিড়বিড় করে আউড়ে উঠলো, সপ্তদেশে কিশোরী তুমি তে, তুমি কি জাদু জানো? না হলে কেন আমার মতো নিরুপত্তা পুরুষ তোমার সংস্পর্শে এলেই অপ্রত্যাশিত আবেগে ভেসে যায়? স্বল্পভাষী আমি, যার শব্দ ছিল মাপা, সে কেন তোমার সান্নিধ্য পেয়েতে বয়ে যায় অজস্র অনর্গলের কথায়? বলো তো, এই কেমন মায়া চড়িয়েছ তুমি আমাকে তে?